হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে দিনটা শুরু করলাম। যদিও ভিডিওগুলো দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ ভিডিওগুলো এডিট করার টাইম পাইনি। তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বদ্রীনাথকে দর্শন করাবো। এটা হচ্ছে যোশীমঠ। আর এই যে এটা হচ্ছে যোশীমঠের মন্দির। এটা হচ্ছে কেদারনাথের আদলে তৈরি, আর পাশেরটা হচ্ছে বদ্রীনাথের আদলে তৈরি। বদ্রীনাথ যখন 6 মাস নিচে থাকে তখন এই মন্দিরে এনে ওদেরকে রাখা হয়, তো এখানে পুজো করা হয়। তো আমরা এখন বদ্রীনাথ পৌঁছে গেছি। প্রচন্ড ভিড় আছে। দূরে বদ্রীনাথের মন্দির। 2004 সালে প্রথম আমি আর কোনো বদ্রীনাথ এসেছিলাম, দর্শন করে গিয়েছি। আবার এই সেকেন্ড টাইম এলাম। ওই দূরে পাহাড় বরফের, সামনে অলকানন্দা নদী। এই যে বদ্রীনাথের মন্দির, দ্বিতীয়বার বদ্রীনাথকে দর্শন করব। ছোট্টবেলায় দেখে যাওয়া মন্দিরটা আবার দেখলাম, বেশ ভালো লাগছে। হচ্ছে বদ্রীনাথের গর্ভগৃহ। মন্দিরটাও কেদারনাথের আদলেই তৈরি, চারিদিকে পাহাড়। বদ্রীনাথের সব থেকে আশ্চর্য হলো এই পাহাড়গুলো। এই পাহাড়গুলোর দিকে তাকালে একটা বড় গাছ দেখা যায় না, কিন্তু এই পাহাড়েই আবার জন্ম নেয় তুলসী, সারি সারি তুলসী বনের। বদ্রীনাথের এই মহিমা না থাকলে তুলসী গাছ কখনো জন্মাতে পারে না এই পাথরের পাহাড়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই মন্দিরের পিছনেই আছে নীলকণ্ঠ পাহাড়, বরফে ঘেরা নীলকণ্ঠ পাহাড়। সূর্যের আলো প্রথম এই পর্বতের ওপরে পড়ে, তখন পর্বত দেখতে সোনার মতন মনে হয়। আমি আর কোনো বদ্রীনাথের মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। পেছনে আমার বদ্রীনাথ মন্দির। তো এটা আমাদের সেকেন্ড টাইম হলো। এর আগে ছোটবেলা একবার এসেছিলাম, বললাম আমি তোমাদেরকে, 2004 সালে। তখন ও অনেক ছোট ছিল, আমিও অনেক ছোট ছিলাম। তো যাই হোক, আজকে ভালো লাগছে যে দুবার বদ্রীছি। ওর 3.5 বছর বয়স ছিল, আর আমার ওই 7-8 এরকম হবে হয়তো। তো যাই হোক, ভালো লাগছে যে দুবার বদ্রী বিশাল দর্শন করতে পারলাম। চলো এবার আমরা যাবো মানাগাঁও। মানাগাঁওয়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন মানাগাঁও ঢুকে গিয়েছি। ভারতের প্রথম গ্রাম মানাগাঁও। তো আমরা মানাগাঁও পৌঁছে গেছি, ভারতের প্রথম গ্রাম মানাগাঁও। তো ওপরে যাব, ওপরে কি কি আছে সেগুলো সমস্ত কিছু দেখবো। আর তো ক্যামেরার দিকে না তাকিয়ে উল্টো দিকে কি দেখছি। তো কে মামারা কোথায় আছে? ও আমাদেরকে খুঁজছে নাকি? বলে দাও আগে গিয়েছে। আয় 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 আয়। তো এই যে ভারতের প্রথম, আয়। আমি এখন ওপরে উঠছি, ওপরে কি কি আছে সেগুলো সমস্ত দেখবো। চল, ভারত কা পহলা দোকান মানাগাঁও। ওপরে উঠতে উঠতে নাজেহাল অবস্থা। তুই কি কি জানিস এখানে কি কি আছে? না তুই বল কি কি জানিস। আমি সবটা জানি না এখানে কি আছে না আছে, শুধু জানি যে সরস্বতী নদী আছে, আর ব্যাস গুফা আছে, গণেশ গুফা আছে, গীতা আছে, মহাভারতের বইটা আছে, গণেশের দাঁত আছে, অনেক কিছু। আর এখানে ইয়ে কি বলে, স্বয়ং গণেশ জি গীতা লিখেছিল। না, আর পাণ্ডবরা এখান থেকে স্বর্গযাত্রা আরম্ভ করেছিল। যে এখান থেকে স্বর্গের গেটটা রাখা আছে, গেটে যদি যাওয়া যায় ওখান থেকে 100 মিটার পরই দ্রৌপদী দেহত্যাগ করেছিল। ওই দেহত্যাগ জায়গাটা আছে। আর একটা ওদের সাথে কুকুর উঠেছিল, ওটা একবারে হাই অব্দি উঠেছিল। যাই আমরা উপরে, যে আমার ভাই সব জানে, ও সত্যি অনেক কিছু জানে। আমি জানি না, না তাই বললে হবে? তুই যা জানিস তো বলবি না। আমি তোমাকে পরে বলে দেবো, তুমি ভুলে দিও। না না, তো তুমি তো সব বলেই দিলে, আবার কি। তো চলো আমরা উপরে যাই।
গিয়ে দেখি কি কি আছে না আছে ওটা তো আর এখানে পলিসিটা বললো 1 কিলোমিটার মানে 2 কিলোমিটার আর 10 কিলোমিটার মানে 100 কিলোমিটার। আমরা ওটা শিখে নিয়েছি, মানে কেদারনাথ হেঁটে উঠেছি আমরা। তো 3 কিলোমিটার লাগবে পায়ে চলে, 3 কিলোমিটার তো শেষ হয় না, 3 কিলোমিটার মানে 30 কিলোমিটার পাহাড়ে সব জায়গাতেই তাই। বদ্রীনাথ তো একবার ছোটতে দেখেছিলাম, আবার দেখলাম মানাগাঁওটা প্রথম, আগে আর আসা হয়নি। চলো উপরে যাই। নিচে সরস্বতী নদী বয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে মাতা সরস্বতীর মন্দির। কথিত আছে গঙ্গা যমুনা আর সরস্বতী নদী হচ্ছে 3 বোন। গঙ্গা যমুনাকে ভারতের যে কোনো প্রান্ত থেকেই আমরা দেখতে পাই, কিন্তু সরস্বতী নদীকে একমাত্র এই মানা গ্রাম থেকেই দেখা যায়। বলা হয় ব্যাসদেবের অভিশাপে সরস্বতী নদী এখানেই উৎপত্তি হয়েছে এবং এখানেই পাতালে প্রবেশ করেছে। এটা হচ্ছে স্বর্গের দ্বার, যে রাস্তা দিয়ে পাণ্ডবরা তোমার স্বর্গের পথে যাত্রা করেছিল। বলা হয় সরস্বতী নদীতে স্নান করে তারা সরস্বতী নদীকে পার করে এই রাস্তা দিয়েই স্বর্গের পথে যাত্রা করেছিল, যা আজকে আমাদের ভারতের প্রথম গ্রাম বলে মানা হয়। ভারতের এই গ্রামে বসেই ব্যাসদেব আমাদের মহাকাব্য মহাভারত রচনা করেছেন। মানাগাঁয়ের ভিউটা দারুণ দেখতে, যে চারিদিকে পাহাড়, সামনে প্রথম চায়ের দোকান। তো এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, ভীষণ ঠান্ডা। ভারতের প্রথম চায়ের দোকানের সামনে পতাকা উঠছে, আর এই যে চারিদিকের ভিউটা দুর্দান্ত লাগছে দেখতে, মানে না না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর লাগছে। তো আমাদের মানাগাঁও দেখা কমপ্লিট হয়ে গেল, ভারতের প্রথম চায়ের দোকানও দেখলাম। তো মানাগাঁয়ের যে ভিউটা চারিদিকে পাহাড়, অসাধারণ দারুণ লাগছে। তো এরপর আমরা নেমে যাব, আর এখানে ভীষণ ঠান্ডা। তো চলো, ছবি তোলার জন্য সোয়েটার মোয়েটার ঠিকঠাক পরিনি, তো চলো নিচে যাওয়া যাক এবার, আর কোথায় কি আছে দেখি না। তো বদ্রীনাথ দর্শন করলাম, মানাগাঁও এলাম, সম্পূর্ণ করা কি ওর ভাই আমার তুই এখন লাগছে কি বললি তো। হ্যাঁ, তো মানাগাঁও এলাম, মানাগাঁও দেখা কমপ্লিট হলো। সরস্বতী নদী দেখলাম, যে নদীটা তোমার মানে অর্ধেকটা নেমে কি উৎপত্তি গণেশেষ না, তাহলে এটা কি নদী আমাকে বোঝাতো। এর ওখান থেকে পড়ছে না, আবার এই দিক দিয়ে। তো যাই হোক, সমস্ত কিছু দেখা হলো, আর কোথায় কি দেখবো জানি না। তো আমরা এবার আমরা উপর দিকে যাচ্ছি, নিচে নদী, ওপরে পাহাড়। মানাগাঁও সৌন্দর্যে ভরা ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের মাঝে অনেক পৌরাণিক কাহিনীও লুকিয়ে আছে। সরস্বতী নদীর কাহিনী, মহাভারতের কাহিনী সবকিছুই এই মানাগাঁওয়েই সৃষ্টি। এই মানাগাঁওয়ে যে গুফা আছে, ব্যাস গুফা বলা হয়, সেখানে ব্যাসদেব বসেই এই মহাভারতকে সৃষ্টি করেছেন। ওপরে যে বড় পাথরটা দেখলে, এই পাথরটাই হচ্ছে মহাভারতের গ্রন্থ, যা গণেশজি লিখেছিলেন। তো এখন সেটা পাথরে পরিণত হয়েছে। এই যে দূরে পাথরটা দেখছো, এটা বলা হয় যে একটা বই ছিল, এখন এটা পাথরে পরিণত হয়েছে। ব্যাসদেব গণেশজিকে বলেছিলেন মহাভারতের কাহিনী, তিনি এটা লিখেছিলেন, তো এটা এখন পাথরে পরিণত হয়েছে। আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মানাগাঁওয়ের ভিউটা, এখান থেকে দেখা যাচ্ছে। তো ওই পাশে চীন আর এই পাশে ভারত। এটা হিমালয়ের পর্বত, নট কৈলাস। তা আমরা ভারতের বাসিন্দা, আমার পেছনে চীন, ওই যে চীনের বর্ডার, সামনে হিমালয়, যারা সামনে মানাগাঁও, যারা চীনের লোক ওই যে বরফ পড়েছে। হ্যাঁ, চীনের লোক আমার ভাষার কিছুই বুঝবে না, বাংলা ভাষা, তাদের আং বাং চাং। ব্যাসদেব মহাভারত বলেছে, আর গণেশজি মহাভারত লিখেছে, এটা একটা তারই ছবি দেওয়ালে আঁকা আছে। তো আমি এক্ষুনি ব্যাস গুফা থেকে এলাম, এবার আমি যাবো গণেশ গুফা। চলো গণেশ গুফাটা এবার দেখে আসি। তো সিঁড়ি, প্রচুর সিঁড়ি,
এটা হচ্ছে গণেশ গুফা, যেখানে গণেশ সিনে মহাভারত লিখেছিল। দেখিস, এটা হচ্ছে ভিতরের গুহাটা। যাই হোক, সমস্ত কিছু দেখা হলো, আর কোথায় কি দেখবো জানি না। চলো এবার টাটা বাই বাই। চলো যাওয়া যাক। আর কিছু আছে দেখিস, আমার জিনিসগুলো ফেলিস না। পাঁচ কোটি টাকা আমি এখন বিষ্ণুপ্রয়াগ গেলাম। এটা দুটো নদীর সংযম স্থল। বিষ্ণুপ্রয়াগ, যেখানে অলকনন্দা আর ধারিগঙ্গার মিলন স্থল, এটাকে সঙ্গম স্থল বলে। তো এর আগে আমি আমার রুদ্রপ্রয়াগে দেখেছি, দেবপ্রয়াগ দেখেছি, আর এটা বিষ্ণুপ্রয়াগ করলাম। 3টে হয়ে গেল আমার সংযম স্থল দেখা।